নারীরা আসলে পিছিয়ে গেছে। 5 আগস্ট পরবর্তী সময়ে তুলনামূলকভাবে নারীরা পিছিয়ে গেছে। কেন কথাটা বলছি? কারণ নারী হিসেবে আমি একজন মানুষ হিসেবে আমরা সবাই কথা বলতে পারছি, ফ্যাসিস্ট রিজিম থেকে বের হয়ে এসে কথা বলতে পারছি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে রাখতে পারছি, সরকারের বিভিন্ন কাজ এটা আমাদের ভালো লাগছে না বা প্রশ্নের দাবি রাখে সেই সব বিষয়ে দ্বিধাহীনভাবে প্রশ্ন রাখতে পারছি। কিন্তু এর বাইরে একজন নারীর জীবনের থেকে যদি আপনি তাকান, একজন নারী যখন সাংবাদিক বা রাজনীতিক কর্মী তাদের দিকে যদি আপনি তাকান, তাহলে আমি বলবো যে আমরা তুলনামূলকভাবে পিছিয়ে গেছি। আমি জাতীয় ঐক্যমত্য কমিশন নিয়ে কথা হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনে কোনো নারী প্রতিনিধি নাই। জুলাই সনদটাকেই আমার কাছে খুবই নারী বিরোধী একটা সনদ মনে হয়, ভীষণ রকম নারী বিরোধী সনদ মনে হয়। লক্ষ্য করবেন জুলাই সনদের মধ্যে অনেকগুলো বিষয়েই তো অনেকের ডিসপিউট আছে, অনেকগুলো বিষয়ে রাজনৈতিক দলগুলো তাদের নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। কিন্তু তারপরে নোট অফ ডিসেন্ট থাকলেও জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের পক্ষ থেকে কিছু প্রস্তাবনা ওখানে কিন্তু দিয়েছে, যেমন আপনার উচ্চকক্ষে বিয়ার, এই সিদ্ধান্ত কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশন নিয়েছে উইথ নোট অফ ডিসেন্ট। কিন্তু যখন নারীর প্রশ্ন আপনি দেখবেন 5% নারীকে রাজনৈতিক দলগুলোতে নমিনেশন দেওয়া হবে, সেটা কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশন নোট অফ ডিসেন্ট যারা দিয়েছে সে জায়গাটা আছে, কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের পজিশনটা কি? জাতীয় ঐক্যমত্য কমিশন কিন্তু এখানে 5% নারীর পক্ষ নিয়ে নিল। এই জাতীয় ঐক্যমত্য কমিশনে আমি এমনও শুনেছি যে নারীদেরকে বলা হয় মেয়ে লোক মানুষ, রাজনীতিতে এসে তারা কি করবে, এরকম কথা আলোচনা হয়েছে। আমি সাংবাদিক হিসেবে একটি কথা বলতে পারি যে নারী হওয়ার কারণে আমি যদি একটু পিছিয়ে আছি। কেন পিছিয়ে আছি জানেন? কারণ আমি সবার সাক্ষাৎটা নিতে পারছি না। এখন যারা নীতি নির্ধারণে ভূমিকা রাখছে, তারা নীতি নির্ধারণে ভূমিকা রাখছে, এত গুরুত্বপূর্ণ ব্যক্তি, কিন্তু তারা আমি একজন নারী হওয়ার জন্য তারা আমাকে সাক্ষাৎকার দিলেন না। তো আমি পিছিয়ে আছি। একজন পুরুষ কর্মীকে, পুরুষ সাংবাদিককে তাদের সাক্ষাৎকার দিতে কোনো সমস্যা নেই, আমার কাছে এভিডেন্সও আছে যে বলার পরে তারা বলছে তারা আসবেন না, বিকজ নারীকে একজন তারা সাক্ষাৎকার দেবেন না। তো তাহলে নীতি নির্ধারণে ক্ষেত্রে যাদের ভূমিকা আছে তারা একজন নারী সাংবাদিককে সাক্ষাৎকার দিতে চান না, নারীরা রাজনীতিতে কেন আসবে সেই বিষয়গুলো যখন কথা বলেন, তখন বুঝতে হবে যে আসলে জুলাই সনদটা পুরো বিষয়টা খুবই নারী বিরোধী হয়ে গেছে। তো আমি না এখানে শিরিন আপার যে হতাশার জায়গাটা, ওই হতাশা আমার ভেতরেও আছে। জাতীয় ঐক্যমত্য কমিশনে আমরা দেখলাম নারী বিষয় সংস্কার কমিশনের কোনো আলোচনাই ওখানে হয়নি, একেবারে কোনো আলোচনাই হলো না। কয়েকজন রাজনৈতিক দল, তারা নেতা, তারা গালি দিয়ে বসলেন, বাজে গালি দিলেন, যে গালি আমরা কেউ মুখে আনতে পারবো না, সেই গালির প্রতিবাদ আমরা দেখলাম না। রাষ্ট্র তাহলে অ্যাজ এ স্টেট, এই সরকার তাহলে কোথাকার পক্ষে অবস্থান নিচ্ছে, স্টেটকে আমরা কি করতে দেখলাম? সরকার এটার প্রতিবাদ করা উচিত ছিল, নারীদের পক্ষে অবস্থান নেওয়া উচিত ছিল। এই কমিশনের প্রত্যেকটা কমিশনের সবকিছুর সাথে সবার একমত হতে হবে এমন কোনো কথা নেই। এই কমিশনের কি কোনো বিষয় কারো ভালো না রাখতে পারে, সেটা নিয়ে তো কোনো আলোচনাই হলো না। আলোচনাটা হলে অন্তত পক্ষে আমরা কিছু না কিছু পেলাম। সুতরাং সেই বিষয়টা আমি বলার অপেক্ষা রাখি না। এখানে যারা অলরেডি বলেছেন আমিও বলবো যে নারীরা এখানে পিছিয়ে গেছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর নারীর যা পাওয়ার কথা ছিল, এখানে ইন অ্যাডিশন আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে নারীদেরকে ভীষণ রকম ভাবে ঘায়েল করা হচ্ছে অনলাইনে। একটা নিউ ট্রেন্ড পোস্ট এই আপরাইজিং বা ম্যাস আপরাইজিং আমরা দেখছি যে নারীদেরকে বেপর্দা এবং প্রশ্ন করার জন্য তাদেরকে বলা হচ্ছে তারা নাস্তিক, ইসলাম বিদ্বেষী, এই মন্তব্যগুলো করা হচ্ছে, এমন ভাবে করা হচ্ছে যে একদম একটা অনলাইন মব সৃষ্টি করা হচ্ছে। তো এই যে অনলাইন মব সৃষ্টি করা হচ্ছে, এটার বিরুদ্ধে কিন্তু আমরা কাউকে কথা বলতে দিচ্ছি না। তো আমার কাছে মনে হয় যে এখানে নারীদের কণ্ঠ, আমাদের কথা আমাদেরকেই বলতে হবে, যেহেতু আমাদের জন্য কেউ এগিয়ে আসছে না, আমাদের সমন্বিতভাবে কথা বলে যেতে হবে, এবং যাতে করে আমাদেরকে এভাবে যেন পিছিয়ে যেতে না হয়, কেউ যেন ভয় পেয়ে চুপ করে না যায়, সেজন্য আমাদের সেই প্রতিবাদটা জারি রাখতে হবে। আমরা তো নারীদেরকে দেখতে চাই, দেখেন অনেকেই বলে যে আমরা ওরকম নির্বাচন দেখতে চাই না যে নির্বাচনে মানি অ্যান্ড মাসেল ব্যবহৃত হবে অনেকভাবে, হ্যাঁ। কিন্তু আবার প্রার্থী হিসেবে পুরুষরাই সবার কাছে প্রিয়, তার কারণ হচ্ছে যে নারীর মানি অ্যান্ড মাসেল সেভাবে নেই জন্য। তো এটা কতখানি কন্ট্রাডিক্টরি, পরিবর্তনের কথা আমরা বলবো, নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলবো,
কিন্তু আসলে পরিবর্তনটা কিভাবে হবে সেই পথটা আমরা যদি সঠিকভাবে না দেখি, সেই পথে যদি আমরা না চলি, তাহলে কখনোই পরিবর্তন আসবে না। আচ্ছা, এবার আমি আসি আমাদের যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে আলোচনা। জুলাই সনদ বাস্তবায়নের আলোচনাটা আমার কাছে মনে হয়েছে খুবই ট্যাবরাটলি শেষ হলো। শেষের দিকে যেন জুলাই সনদের যে আলোচনাটা হচ্ছিল জাতীয় ঐক্যমত্য কমিশনে একটু কেঁপে গেল, একটু স্তম্ভিত হয়ে গেল, একটু নড়বড় হয়ে গেল। এটা কেন হলো? কারণ হঠাৎই আমরা দেখলাম যে নিম্নকক্ষে পিয়ারের একটা দাবি আমরা দেখলাম। কয়েকটি দল তারা সমাবেশ করলেন, তারা বললেন নিম্নকক্ষে পিয়ার হতে হবে। কয়েকটি দলের নেতারা খুব উচ্চ কণ্ঠে তারা বললেন এটা হতেই হবে। এবং আমার মনে হয় তখন আসলে কিভাবে এই নিম্নকক্ষের পিয়ারকে পাশ কাটিয়ে জুলাই সনদ নিয়ে একটু সমঝোতায় দিকে যাওয়া যায় সেদিকে সবাই বোধহয় মনোযোগী হলেন, এবং আলটিমেটলি বাস্তবায়নের ব্যাপারটা নিয়ে কথা হলো না। তো এখন সামনে এসেছে বাস্তবায়নের প্রসঙ্গ। এখন যখন বাস্তবায়নের প্রসঙ্গটা সামনে এসেছে, তখন আমরা দেখছি কেউ বলছে নতুন একটি জিনিস যেটা প্রস্তাব করা হয়েছে যে নোট অফ ডিসেন্টটা থাকবে না। এই গণভোট যদি হয় তাহলে নোট অফ ডিসেন্ট থাকবে না। আমার প্রশ্ন হচ্ছে তাহলে যে জুলাই সনদটা স্বাক্ষরিত হলো সেটাকে তাহলে ছুড়ে ফেলে দেওয়া হবে কিনা, তাহলে সেটার ভ্যালুটা কোথায় থাকবে? সেটার সাথে যদি গণভোটের যে জুলাই সনদটা যেটা দিতে আসবে সেটার সাথে ওটার কি সম্পর্ক থাকবে, এই প্রশ্নগুলো কিন্তু মীমাংসা হওয়া জরুরি। যদি আপনারা বলেন যে না, যে চার্টারটা সাইন মানে স্বাক্ষর করেছে সবগুলো দল, ইনস্টিটিউট যদিও করেনি, তো এই স্বাক্ষর এই চুক্তিটা এটা ফেলে দেন আপনারা, ফেলে আমরা গণভোটে যেটা হবে সেই জায়গায় যাবো, সেটা একটা ভিন্ন বিষয়। তখন তারা আপনারা রাজনৈতিক দল সরকারের সাথে কথা বলে যে এই জুলাই চার্টারের স্বাক্ষরিত যে চার্টার আছে এটা আমরা মানি না, আমরা গণভোটে যাবো, গণভোটে মানুষ যা বলবে সেটা আমরা মানতে চাই নাও। এখন আসি গণভোটে মানুষ কি ভোট করেছে। গণভোটে আপনারা একটু আগে আমাদের এখানে একজন বলছিলেন যে মানুষ যে ভোট দেয় কাদেরকে, মনে হয় সামান্তা সাহেব বলছিলেন কথাটা, যে আসলে ভোট দিয়ে ভোটের মধ্য দিয়ে আমরা কাদেরকে পাই, নির্বাচিত প্রার্থী হিসেবে অনেক সময় আমরা অনেক দুর্নীতিবাজ, অনেক চোর প্রার্থীও অনেক সময় বিজয়ী হয়ে এসেছেন, অতীতে আমরা দেখেছি। এটার কারণ হচ্ছে ভোটার্সরা এডুকেটেড না, ভোটার্সরা তাদেরকে বিভিন্নভাবে মোটিভেট করা যায়, ম্যাক্সিমাম ভোটার্স ইজিলি মোটিভেট করা যায়। তাহলে আমাদের কি করতে হবে? এখানে আমরা জানি যে একজন প্রার্থী সিলেক্ট করতেই তারা এই ভুল করে ফেলে যে প্রার্থী চরিত্র দিনের আলোর মতো পরিষ্কার তার এলাকায়, তারপরেও তারা এই ভুলটা করে ফেলে, বিভিন্নভাবে প্রলুব্ধ হয়ে হলেও করে ফেলে বা হয়ে যায়। সেখানে গণভোটে আপনার এতগুলো বিষয় নিয়ে যেখানে ভোট দিতে হবে, সেখানে পুরো পদ্ধতিটা আমার কাছে খুবই খুবই প্রবলেমেটিক মনে হয়। এই জন্য প্রবলেম এই দুটো কারণে। একটা হচ্ছে যে আমাদের ভোটার্সরা কি জানে এর অর্থ কি, এই চেঞ্জটা আসলে তার জীবনে কি পরিবর্তন আসতে পারে, তা সে যে দেশে বাস করে সেই দেশের গণতন্ত্রে কিভাবে ভূমিকা রাখতে পারে বা কি ধরনের সংকট সৃষ্টি হতে পারে, সেই ভোটার্সরা সেটা জানে কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনি যখন এতগুলো পয়েন্টসে যখন আপনি এগ্রি করতে বলছেন, আমরাই তো সবসময় বলি না যে বাইনারির মধ্যে দিয়ে আপনি সবসময় কোনো প্রশ্নের উত্তর কেন চান, হ্যাঁ বা না কেন করতে হবে, তাহলে আপনি ভোটারদের সাথে ইনজাস্টিস কেন করছেন, ভোটারকে এই বাইনারির মধ্যে ফেলে দিচ্ছেন কেন?